রুহির উপরে কেউ গুলি মেরেছে। হাত থেকে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে ওর। যে ছেলেটা ওকে গুলি করেছে তাকে কেউ ধরতে পারেনি। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটা নিয়ে পালিয়েছে ক্যাফের সীমানা ছেড়ে। ইয়াস পাথরের মতো দাঁড়িয়ে আছে ওখানেই। কাশপিয়া ওর কাছে গিয়ে হাতে সামান্য ঝাঁকুনি দিয়ে বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? রুহির আপুর হাতে গুলি লেগেছে, হাসপাতালে নিতে হবে এক্ষুনি। স্তব্ধ ইয়াস ফিরে কাশপিয়ার মুখ পানে। কিছুক্ষণ আগে ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল আবারও। রুহির হাতে গুলি লেগেছে, মাটিতে পড়ে আছে ওর নিথর দেহ। অথচ গুলিটা লাগার কথা ছিল ইয়াসের বুকে। ওকে বাঁচাতে গিয়েই রুহির এই অবস্থা। ভাবতেই বুকটা কেঁপে উঠলো বারবার ইয়াসের। ইয়াস দুস্থ বসে পড়ল রুহির কাছে। রুহির মাথাটা নিজের কোলে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রুহি, তোমার কিছু হবে না, আমি আছি তো। ইয়াসের কথা শুনে রুহি নিভু নিভু চোখে তাকালো ইয়াসের মুখ পানে। নিজের রক্তমাখা হাতটা ওর গালে ছুঁয়ে দিয়ে বলল, ইয়াস, একবার আমাকে ভালোবাসি বলো না। ইয়াস, একবার বলো। ইয়াস তখনও চুপ করে রইল। উদ্যোগ হলো রুহিকে কোলে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাবে বলে। নিজের সবটুকু শক্তি দিয়েই ইয়াসকে আটকালো রুহি। আবারও বলল একই কথা। কাশ্মীরও খুব কষ্ট হচ্ছে রুহির এমন অবস্থা দেখে। ইয়াস এতটা কঠোর, তবে পাষাণ কি রুহির জন্যই? কাশ্মীরকে ভালোবাসেছে, কেন একবার শুনছে না রুহির কথা? কাশপিয়া কান্না করতে করতে বলল ইয়াসকে, আপনি এত পাষাণ কেন? একবার বলুন না ভালোবাসি। ইয়াস এবার বড় একটা শ্বাস ফেলল। কাশপিয়া যে আবেগী হয়ে কথাগুলো বলছে সেটা ভালো করেই জানে সে। রুহির মুখটার দিকে তাকালো ইয়াস। পরে আবারও কাশপিয়ার মুখের দিকে তাকিয়ে আস্তে করে বলল, ভালোবাসি। ইয়াসের কথায় ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রুহির। রুহি জানে ইয়াস তার উপমাকেই ভালোবাসি বলেছে, তবুও তো শুনলো ওর কথা। মিথ্যে করে হলেও বলল ভালোবাসি। এই ভেবেই শান্তি পেল রুহি। ইয়াস তাকিয়ে আছে রুহি হাসি মাখা মুখটার দিকে। এমন অবস্থাতেও মানুষ হাসতে পারে, এই রুহি কি দিয়ে তৈরি ভেবে পায় না সে। রুহি এবার সবার দিকে তাকালো, তারপর কাশপিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, কাশপিয়া, আমার না হওয়া প্রিয় মানুষটাকে তুমি ভালো রেখো, যত্নে রেখো ওকে। তোমাদের ভালোবাসা বেঁচে থাকুক আজীবন। কথাটা অনেক কষ্ট করে বলে বড় বড় শ্বাস ফেললো রুহি। ইয়াসের মুখের দিকে তাকালো সে। কেমন বিধ্বস্ত লাগছে ইয়াসকে। চোখের পানি জমেছে ওর। আজকে প্রথম রুহি ইয়াসের চোখে নিজের প্রতি একরাশ মায়া দেখছে। রুহি নিজেকে সামলে বলল ইয়াসকে, ইয়াস, আমার মৃত্যুর জন্য কখনোই নিজেকে দায়ী করো না। আমি আগেই বুঝেছিলাম আমার সময় শেষ, তাই তো তোমাকে ডেকে আনলাম শেষ দেখা দেখবো বলে। তাই একদম নিজেকে কখনো দায়ী করো না। তখন ইয়াস বরাবরের মতোই মিথ্যে আশ্বাস দিয়ে বলল রুহিকে, তোমার কিছুই হবে না রুহি, আমি তোমার কিছুই হতে দেব না। প্রতি উত্তর করল না রুহি। ওর মুখ দিয়ে কথা বের হচ্ছে না আর। চোখের পাতা দুটো লেগে আসছে বারবার। তাকানোর শক্তিটুকু নেই যেন রুহির মধ্যে। রুহি নিজের সবটুকু ভর ইয়াসের উপর ছেড়ে দিল। কি হলো বুঝতে পেরে উজ্জ্বল আর বাকিরা তো চিৎকার দিয়ে উঠল। বারবার ইয়াসকে বলল রুহিকে গাড়িতে তুলতে, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। দেরি করলো না ইয়াসও, দ্রুত করে তুলে নিল রুহিকে। হাসপাতালে করিডোরে পায়চারি করছে উজ্জ্বল। কাশপিয়া তখন থেকেই তো কান্না করে যাচ্ছে রুহির জন্য। কাশপিয়া তখন দেখেছে গাড়িতে বসে থাকা লোকটাকে। ইয়াসকেই টার্গেট করেছিল লোকটা। কাশপিয়া তো ওকে বাঁচাতে চেয়েছিল, শুধুমাত্র ছুটে এসেছিল ইয়াসের কাছে। কিন্তু ওকে সরিয়ে দিয়ে রুহি যে নিজের মৃত্যুর দিকে ঠেলে দেবে তা জানা ছিল না কাশপিয়ার। কেন করলো রুহি এমন? এসব ভাবছে আর কান্না করছে কাশপিয়া। কান্না করতে করতে তো চোখ দুটো ফুলে গেছে ওর। ইয়াস পাশেই দাঁড়িয়ে আছে। একবার কাশপিয়ার দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল সে। কত শত চিন্তা ইয়াসের মাথায়। তখন কে এসেছিল ওকে মারতে? নিশ্চয়ই ঈশান। কিন্তু ঈশান এত তাড়াতাড়ি সুস্থ হলো কিভাবে? ঘুরে ফিরে বারবার ইয়াসের সন্দেহ যাচ্ছে ঈশানের দিকে। কাশপিয়াকে জিজ্ঞেস করতে যাবে কিছু তখনই ডাক্তাররা বেরিয়ে এলো কেবিন থেকে। ইয়ানাও ছিল সেখানে। ইয়াস ছুটে গেল ইয়ানার কাছে। উদ্বিগ্ন হয়ে বলল ওকে, ইয়ানা, ইয়ানা, রুহি কেমন আছে? ঠিক হয়ে যাবে তো? ইয়ানা চুপ করে রইল। উপস্থিত সবাই অপেক্ষা করছে ইয়ানার উত্তরের জন্য। ইয়ানা সবাই চিন্তিত মুখগুলো দিকে তাকালো, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল ইয়াসকে, ইয়াস, রুহি আর নেই। ওর আয়ু হয়তো এতটুকুই ছিল। ইয়ানার কথা শুনে ইয়াস কয়েক পা পিছিয়ে গেল। অন্ধকারে ঢেকে গেল ওর পুরো মুখ। চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা পানি। হ্যাঁ, ইয়াস কাঁদছে। এই প্রথম হয়তো সে কারোর জন্য কাঁদছে।
ইয়াসের যে প্রচন্ড রকমের অনুশোচনা হচ্ছে। রুহি মৃত্যুর জন্য সে নিজেকেই দোষারোপ করে যাচ্ছে। ইয়ানা মুখ থেকে কথাটা শুনে কাশবিয়ার শব্দ করে কান্না করে দিল, সাথে সিমি ও আপিয়াও। উজ্জ্বল তো পাথরের মতো দাঁড়িয়েই রইল, চোখের পানি শুকিয়ে গেছে ওর। কত কত অপূর্ণ ইচ্ছে নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করলো ওর বোনটা। মেয়েটার ভাগ্যে আল্লাহ সুখ লিখেনি হয়তো, তাই তো হলো এমন। রুহি যে ইয়াসের প্রতি এতটা দুর্বল তা এখানে না আনলে হয়তো বুঝতো না উজ্জ্বল কতটা ভালোবাসে ওর বোন ইয়াসকে। নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করলো না একবারও। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো উজ্জ্বল। এখন আর এত কিছু ভেবে কি হবে, যে যাওয়ার তো সে তো চলেই গেছে। উজ্জ্বল আর কথা না বলে এগিয়ে গেল রুহি কেবিনের দিকে। মনে প্রাণহীন দেহটার কাছে বসে রইল কিছুক্ষণ। কান্না করবে না ভেবেও কান্না করে দিল উজ্জ্বল। সেও তো মানুষ, তারও তো কষ্ট হয়। মা বাবার পরে আপন বলতে তো এই রুহি ছিল একমাত্র, তাও মেয়েটাও স্বার্থপরের মতো চলে গেল ওকে ছেড়ে। কে উজ্জ্বলকে ভাইয়া বলে ডাকবে এবার? ভুলভাল কাজ করে বসলে কেই বা বকাবকি করবে। কতগুলো ভাবছে আর অঝরে কাঁদছে উজ্জ্বল। শক্ত করে চেপে ধরেছে বোনের প্রাণহীন দেহটাকে। রুহি মৃত্যুর আজ প্রায় 4 মাস হতে চলল। ওকে কবর দেওয়া হয়েছে দেশেই। অদ্ভুতভাবে রুহির মৃত্যুর পর থেকে ঈশানকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কারোরই বুঝতে বাকি নেই যে কাজটা ঈশানের। ইয়াসের সেদিনের পর থেকে পাগলের মতো খুঁজে চলেছে ঈশানকে। নিজে হাতে না মারতে পারলে শান্তি পাবে না সে। ইয়াস বসে আছে ওর অফিস রুমেই, ভাবছে কথাগুলো। ভাবনার মাঝেই হঠাৎই ডোয়ারে রাখা একটা হলুদ খামটার দিকে চোখ যায় ওর। দীর্ঘশ্বাস ফেলে খামটা হাতে তুলে নেয় ইয়াস। ভিতরে রাখা গুটি গুটি অক্ষরে লেখা চিঠিটা বের করে পড়তে শুরু করেছে। তাতে রুহি লিখেছে, আমার না হওয়া প্রিয় মানুষ, তুমি নিশ্চয়ই আমার চিঠিটা পড়ছো। তুমি যখন আমার চিঠিটা পড়বে তখন হয়তো আমি তোমার থেকে অনেক দূরে, যেখানে চাইলেও ফিরে আসা যায় না। জানো তো ইয়াস, তুমি আমার হবে না জেনেও আমি সবসময় চেয়ে গেছি তোমাকে। তুমি কি ভাবলে আমি বাঁচতে চাই বলে এত দূরে ছুটে এসেছি? না ইয়াস, যে জীবনে তুমি নেই সেই জীবনটাকে আমি কি করব? সবকিছু পেলেও যে তোমার শূন্যতা থেকে যাবে আজীবন। এত অপূর্ণতা নিয়ে বাঁচা যায় বলো? আমি তোমাকে দেখবো বলে এসেছি, শেষবারের মতো চোখের দেখা দেখবো বলে। আমি মুখে তোমাকে ভালোবাসি না ভুলে গেছি বললেও মনটা সারাক্ষণ যে তোমাকেই খুঁজে বেড়ায়, পেতে চায় তোমার ভালোবাসা। আমার তৃষ্ণার্ত চোখ জোড়া বারবার দেখতে চাই তোমাকে। মাঝে মধ্যে তোমার উপমার প্রতি আমার বড্ড হিংসে হয় ইয়াস। কেন আল্লাহ ওর ভাগ্যটা আমাকে দিলেন না? পরক্ষণেই আবার ভাবি, আমার ভাগ্যে আল্লাহ হয়তো তোমাকে লিখেনি। উনিও চান না তুমি আমার হও। নিয়তি ভেবেই সান্ত্বনা দিই নিজেকে, কিন্তু এত কিছু করেও ভুলতে পারি না তোমাকে। বারবার মনে পড়ে তোমার কথা। তোমার উপমা তো ভাগ্যবতী ইয়াস, সে যে তোমার ভালোবাসা পেয়েছে, যত্ন পেয়েছে, সাথে তোমার বুকের ঠাঁইও পেয়েছে। কত সহজেই সে না চেয়েও সবকিছু পেয়ে গেল, তোমাকে পেয়ে গেল। আর আমাকে দেখো, আমি কেবল ধ্বংস করতেই জানি। তাই তো এত করেও চেয়েও তোমায় পেলাম না। তবে আমার আফসোস নেই, আমি জানি শেষবার তুমি ফেলবে না আমার কথা। মিথ্যে করে হলেও একবার ভালোবাসি বলবে আমাকে। না বললে আমি জোর করেই বলিয়ে নেব। এক জীবনে এত অপূর্ণতা নিয়ে আমি মরেও শান্তি পাবো না। আবারও বলছি ইয়াস, তুমি ভালো থেকো। পৃথিবীর সব সুখ তোমার হোক, সব ভালো তোমার ভাগ্যেই থাকুক। আমায় তুমি মনে রেখো, ভালোবাসা না হোক ঘৃণায় রেখো। তবু প্লিজ মনে রেখো, আমার হাত কাঁপছে, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। আমি আর লিখতে পারছি না ইয়াস। জানো ইয়াস, আজ না নিজের ওপর হাসি পাচ্ছে আমার। আমি কত নির্লজ্জ দেখো, মৃত্যুর মুখে দাঁড়িয়েও আমি তোমাকেই চাইছি। সত্যিই আমি তোমাকেই চাই। এই জীবনে যদি না পাই তবুও পরজন্মে যেন তোমাকেই পাই আমি। ভালো থেকো আমার না হওয়া ভালোবাসার মানুষ। আমার না হলেও তুমি অন্যের হয়ে ভালো থেকো ইয়াস। হঠাৎ ফোনে রিংটোন বেজে ওঠায় ধ্যান ভাঙলো ইয়াসের। হাতের চিঠিটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল ইয়াস, রুহি তুমি কেন আমাকে ভালোবাসলে? আমি যে তোমার ভালোবাসার যোগ্য ছিলাম না কোনো কালেই। আমার জন্য নিজের জীবন দিতেও ভাবলে না একবার। অথচ আমি মানুষটা কত নিষ্ঠুর। তোমার প্রতি এক বিন্দু ভালোবাসা জন্মালো না আমার। তোমাকে ভালো না বাসলেও আমার মনে রেখেছি তোমাকে।
আমার হৃদয়ে গভীরতম স্থানে রেখে দিয়েছি তোমাকে যত্ন করে। ফোনের রিংটন বেজে যাচ্ছে বারবার। বিরক্তিতে কপাল কুঁচকালো ইয়াদ। চিঠিটা যত্ন করে রেখে দিল সেখানে যেখানেই ছিল। ফোনটা তারপর হাতে তুলতেই দেখলো উজ্জ্বল কল দিয়েছে ওকে। ফোনটা রিসিভ করে বলে উঠল ইয়াদ, ভাইয়া কেন ফোন করেছো? তখনই উজ্জ্বল বলল, তুমি কি আসবে না ইয়াদ? প্রত্যুত্তরে ইয়াস বলে উঠল, না। উজ্জ্বল তখন বলল, তোমার উপমার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতে পায়ে আর মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে। তুমি না ওকে ভালোবাসো? তাহলে ভালোবাসার মানুষকে এভাবে কষ্ট দিচ্ছ যে? উজ্জ্বলের কথা শুনে ইয়াসের চোখ মুখে ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল মুহূর্তেই। ওর উপমার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? ইয়াসের যে চিন্তা হচ্ছে, উপমার অবস্থা কেমন ভাবলেই ভেতরটা কেঁপে উঠছে বারবার। ইয়াস চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ফেললো। তারপর নিজেকে শান্ত করে বলল উজ্জ্বলকে, আমি আসছি ভাইয়া। কাশপিয়া আর ইয়াসের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল কিছুদিন আগে। কলেজে কোনো একটা ঝামেলা হওয়ায় ইয়াসের সেদিন মাথাটা বড্ড গরম ছিল। কাশপিয়াও না বুঝেই রিয়াক্ট করেছে, তাই ইয়াসও নিজেকে সংযত রাখতে পারেনি, যা তা বলে দিয়েছে কাশপিয়াকে। সেদিনই দ্বিতীয়বারের মতো ইয়াসের রাগ দেখেছিল কাশপিয়া, কিন্তু ওরও যে অভিমান হয়েছিল, তাই তো ইয়াসকে ছেড়ে এসেছিল ভাইয়ের কাছে। এক সপ্তাহের মতো কাশপিয়া ছিল ওর ভাইয়ের কাছে। ইয়াস একদিনও দেখা করতে আসেনি ওর সাথে, একবারও কল করে খবরও নেয়নি, জিজ্ঞাসা করেনি কেমন আছে। এই জন্যই অভিমান হয়েছে কাশপিয়ার। যতদিন যাচ্ছে ও যেন ইয়াসের কাছে মূল্যহীন হয়ে যাচ্ছে। এরকম হলে এই সম্পর্কটাও টিকে থাকবে না বেশি দিন। কাশপিয়ার মন খারাপ দেখে কৌশিকী বারবার বলেছিল দেশে যাওয়ার কথা। কাশপিয়ারও মনে হলো এরকমটাই। কতদিন হলো মামিকে দেখে না সে। ইয়াসের বাড়ির লোকদের সাথে মাঝে মধ্যে কথা হয়, তবে দেশে গেলে সবার সাথে দেখা হবে এটা ভেবেই ভাইয়ের কথায় অমত করেনি কাশপিয়া।